আমরা কি আবারও ঠকে গেলাম? এই প্রশ্নটা কয়েকদিন ধরেই আমার নিজে জিজ্ঞাসা করতে ইচ্ছা হচ্ছে। না মানে ভোটের আগে ঢাকঢোল পিটিয়ে আমরা যেভাবে নিজেদের স্বপ্ন সাজিয়েছিলাম যে এইবার একটা নতুন কিছু হবে, এবার পরিবর্তন আসছে, আর সেই আয়ারাম গায়ারামদের রাজনীতি চলবে না, নতুন হাতে যাবে, সেই সব আশা ভরসা কি এবার রচনা ব্যানার্জির ধোঁয়া ধোঁয়া? আসলে রচনা ব্যানার্জি কি সঠিক বলেছিলেন? সবকিছু আসলে ধোঁয়া ধোঁয়া, মানে যা কিছু দেখি আজই ধোঁয়া ধোঁয়া ধোঁয়া। এই ধোঁয়াশার মধ্যে এমনভাবে আপনাদের গুলিয়ে দেব আপনারা কিছুই বুঝতে পারবেন না, কিছু জানতে পারবেন না, ধরতে পারবেন না কখন কে কোন দিন চলে যায়। না হলে ভোটের আগে তৃণমূলের চোরেদেরকে জেলে ভরার হুঁশিয়ারি, আর ভোটের পরে বারবার করে মানুষকে আশ্বস্ত করা হলো কিছুতেই তৃণমূলের চোর নেতৃত্বকে বিজেপি এন্ট্রি দেবে না। তারপরে আমরা দেখতে পেলাম কি দু একজন সুরসুর করে বিজেপিতে ঢুকে গেল। তখন বিজেপি নেতৃত্ব কি বললেন? বিজেপির রাজ্য সভাপতি বললেন না, এটা কিছুতেই হতে দেয়া যাবে না। দু একজন ঢুকে পড়েছে, তারা হলো ভালো তৃণমূল। আর তারপরে তৃণমূলের কিছু ক্লাসিফিকেশন দেখতে পেলাম, ক্লাস ডিভাইড করা হলো তৃণমূলের মধ্যে। ভালো তৃণমূল, মন্দ তৃণমূল। কে ভালো তৃণমূল, কে মন্দ তৃণমূল? ভোটের আগে কিন্তু আমরা এরকম কিচ্ছু শুনিনি, কিন্তু তার সাথে বিজেপি নেতৃত্ব এটাও বলে দিলেন এই শেষবার আর কাউকে নেওয়া হবে না। কিন্তু সেসব যে শুধুই ফাঁকা আওয়াজ। তারপর আমরা বুঝতে পারলাম সুখেন্দু শেখর রায় তৃণমূলের মাননীয় রাজ্যসভার সাংসদ, এবং তার সাথে আরও দুজন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুরসুর করে বিজেপিতে ঢুকে গেল। আর যে বিজেপির রাজ্য সভাপতি কোনো তৃণমূলকে নেওয়া হবে না বলেছিলেন, তিনি এবার তার বয়ান কিছুটা পরিবর্তন করলেন। এসব দেখে শুনে আমার জর্জ অরওয়েলের পশু খামার মানে অ্যানিমাল ফার্ম নাটকটার কথা মনে পড়ে যাচ্ছে। সেখানে বিপ্লবের আগে পশুদের আশ্বস্ত করা হয়েছিল পশুদের মধ্যে মদ বিক্রি করা, মদ খাওয়া কিছুতেই চলবে না। বিপ্লব হয়ে যাওয়ার পরে যারা বিপ্লবের নেতৃত্ব দিয়েছিলেন তারা যখন নেতা হয়ে বসলেন, একদিন তারা মদ বিক্রির পারমিশন দিয়ে দিলেন। পশুরা তো মহাখাপ্পা, বিপ্লবের আগে তো বলা হয়েছিল যে কিছুতেই মদ খাওয়া যাবে না, তারা সঙ্গে সঙ্গে ছুটলেন। কিন্তু ততক্ষণে নেতৃত্ব যে পোস্টারটাতে লেখা ছিল বিপ্লবের আগে মদ খাওয়া যাবে না, তার পাশে দাড়িটা মুছে দিয়ে আরেকটা লাইন যোগ করে দেওয়া হয়েছে। তাতে লেখা রয়েছে মদ খাওয়া যাবে না অধিক পরিমাণে। সেই জর্জ অরওয়েলের পশু খামার নাটকেরই পুনরাবৃত্তি যেন হয়ে চলেছে পশ্চিমবঙ্গে। দেখে হাসি পায়। আসলে আমরা কি এখন এই পশুদেরই সমতুল্য? ওদেরই মতো আমাদের অবস্থা? আমাদের একটা ভোট ছাড়া কি সত্যি কোনো কিছুর গুরুত্ব রয়েছে এই নেতা মন্ত্রীদের কাছে? রাজ্যসভার টিকিট, রাজ্যসভার নাম্বার চাই, তাই বলে তৃণমূল থেকে? মনে তো হয় না এই নেতা নেত্রীরা শুধুমাত্র ভোট ছাড়া আর কিছু বোঝেন। যদি বুঝতেন, ভোটের আগে যে তৃণমূল নেতারা রাস্তায় রাস্তায় ভয়ঙ্কর আস্ফালন করেছিলেন, মানুষকে হুমকি দিয়েছিলেন, তারা কিভাবে ভালো বিজেপিতে পরিণত হতে পারে, কোন অঙ্কে হতে পারে, সেটা তো কিছুতেই বুঝতে পারছি না মশাই। আসুন দেখে নি যারা যারা যাচ্ছে আর যারা যারা ইতিমধ্যে চলে গিয়ে ভালো তৃণমূল হয়ে গিয়েছে, ভালো বিজেপি হওয়ার দিকে পা বাড়িয়ে দিয়েছে, তারা কতটা ভালো ছিলেন। প্রথমে আমরা জানতে পারলাম কাউকে বিজেপি নেবে না, এবং এই বাণীতে আশ্বস্ত হয়েই আমরা ভোট দিলাম, বিজেপি ক্ষমতায় এলো। তারপর দেখলাম তৃণমূলের মধ্যে দুটো গ্রুপ তৈরি হয়ে গেল। তাও বুঝতে পারলাম যে মালের ভাগাভাগি নিয়ে এই দুই দলের মধ্যে আকচাকচি চলছে, সে চলতে পারে, আমাদের তাতে কিচ্ছু যায় আসে না। কিন্তু অদ্ভুতভাবে দেখলাম এ তো রাজনীতির আলাদাই একটা স্ট্র্যাটেজি মশাই। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর সন্দীপন সাহা তারা দল আলাদা করে নিলেন, তৃণমূলে ভাঙন। তবে এবার যেটা বুঝতে পারলাম, এই ভালো তৃণমূলের প্রতি বিজেপির একটা নেক নজর রয়েছে, এবং নিজেদের দলে না নিলেও এই ভালো তৃণমূলের দিকে যারা চলে আসবেন তাদের পুরনো সমস্ত অন্যায় ক্ষমা ঘৃণা করে দেবেন বিজেপি নেতৃত্ব। সেটাই কি হচ্ছে নাকি? এমনকি যারা এই ভালো তৃণমূলের দিকে এলেন না, তারাও চাপ খেয়ে এখন বাপ বলে এদিকে আসছেন, আর সঙ্গে সঙ্গে তাদের সমস্ত অন্যায় ক্ষমা হয়ে যাচ্ছে। ওই সেই বলে না ওয়াশিং মেশিন থিওরি। মদন মিত্র ভোটের আগে আমাদের ও লাভলি মদনদার বিখ্যাত বাণী আর ধমকি চমকিগুলো একটু স্মরণ করে নিন আপনারা, কারণ আপনাদের ওই ডাউন মেমোরি লেনটা খুব তাড়াতাড়ি ভুলে যায় কিনা, তাই মাঝে মাঝে সুদূর অতীতের কাছে ফিরে যেতে হয়। অবশ্য এটা খুব বেশি সুদূর নয়, এই কয়েকটা মাস আগেরই ঘটনা। তার থেকেও তাজা ঘটনার কথা বলে দিচ্ছি।
যখন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তৃণমূলকে আলাদা করে নিলেন, ঋত তৃণমূল তৈরি করলেন, সেই সময় মদন দা তিনি কিন্তু কালীঘাট তৃণমূলের পক্ষেই ছিলেন। আর মদন দা বলে যাচ্ছিলেন ঋতব্রত ব্যানার্জির আক্কালকা যোগী, বেঈমান, এইসব বেঈমানদেরকে নাকি ক্ষমা করা হবে না। আজকে হঠাৎ করে শুনলাম তার পরিবার ইডির চিঠি পেয়েছে, আর তরতর করে মদনদা চলে গেলেন ঋতব্রত তৃণমূলের কাছে। আর সঙ্গে সঙ্গে মদনদার 7 খুন মাপ, তাই কি? মদনদার সঙ্গে সঙ্গে ধোয়া তুলসী পাতা হবেন নাকি? শুধু তাই নয়, তার সঙ্গে রয়েছেন রচনা ব্যানার্জি। হ্যাঁ, রচনা ব্যানার্জি, যিনি ভোটের আগে পাবলিককে ধোঁয়া ধোঁয়া দেখিয়েছিলেন। কিছুক্ষণ আগেই তার ধোঁয়ার নিগুড় তত্ত্ব বিশ্লেষণ করেছি। সেই ধোঁয়া ধোঁয়া রচনা ব্যানার্জি এখন তো পাবলিকের চোখে ধোঁয়া দিয়ে নিজে বিজেপির ঘরে ঢুকে পড়েছেন। নিশ্চয়ই আপনাদের বিশ্বাস হচ্ছে না, আমারও বিশ্বাস হচ্ছিল না মশাই। শেষে কিনা রচনা ব্যানার্জি বিজেপিতে, এটাও দেখতে হবে আমাদের। হ্যাঁ, দেখা ছাড়া আমার আপনার কি বা করার আছে বলুন তো? আমরা তো সাধারণ মানুষ। ওই বলে না, রাজা আসে রাজা যায়, রং বদলায়, জামা বদলায়, দিন বদলায় না। না, সত্যি যেন দিন বদলায় না। সেটা রচনা ব্যানার্জির মতো এমপিরা যখন রাতারাতি রং বদলে ভালো তৃণমূল থেকে ভালো বিজেপি হয়ে যাচ্ছেন, শুভেন্দুদার ফ্যান হয়ে যাচ্ছেন, আমরাও দেখছি কিছু করতে পারছি না। সেটা থেকেই বুঝতে পারলাম, না, সত্যিই দিন বদলালো না। এখন রচনা ব্যানার্জির মতন সাংসদকে দরকার, কারণ কাজ করতে হবে তো। রচনা দিদিও গদগদ বিজেপির প্রেমে, এখন তিনি শুভেন্দুদার প্রেমে গদগদ। হঠাৎ হলোটা কি? সবই ধান্দা, পরিষ্কার বোঝা যায়, মানুষ বুঝে গেছে এতদিনে। যে রচনা ব্যানার্জি ভোটের আগে বিজেপি কর্মী আর নেতৃত্বের বাপ্পান্ত করছিল, সেই রচনা ব্যানার্জি রাতারাতি ভোটের পরে ভোল বদলে তৃণমূলের দোষ খুঁজতে লেগে গেলেন। তৃণমূলের ভেতরে এত দুর্নীতি, এত অন্যায়, তিনি নাকি কিছুই জানতেন না। জানলে নাকি তিনি আসতেনই না। এমনকি আমরা শুনতে পেলাম মমতা বন্দ্যোপাধ্যায় নাকি রচনা ব্যানার্জিকে দলে নিয়েছেন তার করিশ্মা ভাঙিয়ে হুগলির সিটটা জিতবেন বলে। তারপরে সেখানেই থেমে থাকেননি রচনা ব্যানার্জি। আর বানাতে ফ্ল্যাট আছে, তার জন্য তিনি হাতির 5 পা দেখেছিলেন। তিনি নাকি একমাত্র মিস্টার বচ্চন মানে অমিতাভ বচ্চনের সাথে অভিনয় করেছেন। সেই সব আস্ফালনও তিনি কল্যাণবাবুকে আঙুল দেখিয়ে বলেছিলেন। কিন্তু সেই সব আস্ফালন ইশার রাতারাতি তিনি হয়ে গেলেন ভালো তৃণমূল থেকে নব্য বিজেপি সাপোর্টার। আমরা কিন্তু অনেক ডায়লগ শুনেছিলাম বিজেপির নেতাদের কাছে, এবং মনে মনে আশাও করেছিলাম দুপুর 12টার পরের বিজেপি, তৎকাল বিজেপি, হঠাৎ বিজেপি, আর বিজেপির কেউ নয়, পুরনো কর্মীদের নাকি গুরুত্ব দেওয়া হবে। আগের সংস্কৃতি, দলবদলের সংস্কৃতি বদলে ফেলা হবে। রচনা ব্যানার্জি যে ভোল পাল্টালেন, আর বিজেপির চুঁচুড়ার এমএলএর পাশে দাঁড়িয়ে তিনি যেভাবে বললেন, এখন আমরা সবাই বিজেপি, তাতে আমার মনে পড়ে যাচ্ছে মমতা ব্যানার্জির লেখা সেই বিখ্যাত কবিতা, আমরা সবাই ড্যাং ড্যাং। সত্যি, পশ্চিমবঙ্গে কি এখন সবাই ড্যাং ড্যাং? তাহলে কি আমরা সত্যি ভুল করলাম? না, এখনই হাল ছাড়ছি না, তবে আমার আশা আকাঙ্ক্ষার ওপর জল ঢেলে দিতে আরও তৃণমূল নেতৃত্বের উদাহরণ উপস্থিত ছিল। একে একে সেগুলোও বলি আপনাদের। সুদীপ বন্দ্যোপাধ্যায়, তাকে নিয়ে অনেক অভিযোগ উত্তর কলকাতার। সেই কবে থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের আস্তানা গেড়ে বসে রয়েছেন নট নরণচরণ, কাউকে জায়গা দেব না। বিজেপি আসার পর এই অচল অবস্থা কাটবে। সুদীপ নয়না জুটির উত্তর কলকাতার শাসন, তাদের সাগরেদদের উত্তর কলকাতায় আস্ফালন, এসব বন্ধ হবে, এই নিয়ে অনেক স্বপ্ন দেখেছিল কলকাতার মানুষ। কিন্তু রাতারাতি দেখা গেল কেবলমাত্র নিজের পার্লামেন্টে ভোটের সংখ্যা বাড়াবার জন্য এখন এনডিএর সবচেয়ে বড় পার্টনার হয়ে যাচ্ছে ওই এনসিপি, কি এনসিপিআই না কি একটা দল, যাও একটা দল নাকি খুঁজে পাওয়া গেছে, যেটা এতদিন নন স্টার্টার ছিল। রাতারাতি ভোটে না লড়েই তারা এগুলো মানে এতগুলো এমপিকে পেয়ে গেলেন ওই কাকলি ঘোষ দস্তিদার, সুদীপ বন্দ্যোপাধ্যায় এদের নেতৃত্বে। আর তারপরে সুদীপ দা হাসি হাসি মুখ করে একেবারে মাথায় পড় চুলা পরে একটা ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। তিনি অমিত শাহের সঙ্গে হাত মেলাচ্ছেন। বাবা বাবা, কি মনোরম সুন্দর দৃশ্য, একেবারে ভরে যায় মন এসব দেখলে পরে। কিন্তু একবার ভেবে দেখুন তো, ভোটের আগে সুদীপ বন্দ্যোপাধ্যায় বিভিন্ন মঞ্চ থেকে বলেছিলেন বিজেপির নাকি নাম নিশান 4 তারিখের পর দেখা যাবে না। কিন্তু এখন তো বিজেপির নিশানতেই সুদীপদা স্বয়ং এনডিএর সবচেয়ে বড় পার্টনার। শুধু তাই নয়, কাকলি ঘোষ দস্তিদার, বারাসতে তাঁর আস্ফালন নিশ্চয়ই আপনাদের মনে রয়েছে।
আর তিনি তো আজকের থেকে নন, সেই তৃণমূলের দিদির প্রথম যুগ থেকেই শরিক। তিনি এখন ভালো তৃণমূল হওয়ার জন্য নিজের ছেলের বিয়েতে উপহার দেয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের উপহার সামগ্রী পর্যন্ত ছেলেকে দিয়ে ফেরত পাঠিয়ে দিয়েছেন। ভাবা যায় কি উচ্চ বংশ আর কি উচ্চমানের চরিত্র। মমতা বন্দ্যোপাধ্যায়ের কানেকশন বলে কথা। তিনি তৃণমূলের হয়ে মানুষকে কম হুমকি কিন্তু দেননি। বারাসাতের লোক অতিষ্ঠ হয়ে উঠেছিল। এমনকি এই কাকলি ঘোষ দস্তিদার, সেই কাকলি ঘোষ দস্তিদার যিনি মেয়েরা কেন ধর্ষণ হয় তার নিদান হেঁকে দিয়েছিলেন। তিনিই বলেছিলেন যে পার্ক স্ট্রিটের ধর্ষণকাণ্ডের পর ওটা আসলে ধর্ষণ নয়, খরিদ্দারের সাথে রেট ফিক্সড করা নিয়ে ঝামেলার জেরে একজন প্রস্টিটিউট মিথ্যে অভিযোগ দায়ের করেছেন। এরকম সুবচন দেয়া কাকলি ঘোষ দস্তিদার আজ এনডিএর সব থেকে বড় পার্টনারের সব থেকে বড় মুখ। আমরা কি এই পরিবর্তনটাই চেয়েছিলাম নাকি? এর জন্য কি কষ্ট করে ভোটের লাইনে দাঁড়িয়েছিল? এর জন্য কি নির্বিঘ্নে ভোট চেয়েছিল? এজন্যই কি সাপোর্ট করেছিল? আমি জানি না। এবং তাদের দলে দলে সুরসুর করে আরো দুজন ঢুকেছেন। একজন জুন মালিয়া, যিনি কোন সিনেমায় কোন দিন অভিনয় করেছেন সেটাই আমি এখন ঠিক করে উঠতে পারলাম না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় স্টেজে উঠবার পর তিনি বিখ্যাত বাংলা সিনেমার জগৎ কাঁপানো অভিনেত্রী হয়ে গিয়েছিলেন। তার আস্ফলনও কিন্তু কিছু কম ছিল না। বিজেপির বিরুদ্ধে সব থেকে বেশি মঞ্চ কাঁপিয়ে দিতেন সায়নী ঘোষ, জুন মালিয়া, লাভলি মৈত্র। তাদের কণ্ঠস্বর, দেখে নেওয়া, বুঝে নেওয়ার হুমকি আজও বাংলার লোক ভুলতে পারেনি। একেবারে বক্ষ মাঝারে রেখেছে যাতে ছেড়ে চলে না যায়। কিন্তু ছেড়ে চলে যাবে না সেটা বিজেপি আরও একবার প্রমাণ করে দিল। আমাদের কাছে কিন্তু অনেক প্রতিশ্রুতি ছিল, এদেরকে কিছুতেই দলে নেওয়া হবে না, এদেরকে ক্ষমা করা হবে না। কিন্তু ও হরি, আমি কোন পৃথিবীতে আছি? এ তো দেখছি মাননীয় মুখ্যমন্ত্রীর দুই ভাইকে দুই পাশে নিয়ে মাঝখানে হাসি হাসি মুখ করে জগৎ বিখ্যাত বাংলা সিনেমার অভিনেত্রী জুন মালিয়া এগ্রাবোর তৃণমূলের থেকে বিজেপির দিকে নিয়ে যাচ্ছেন। আচ্ছা, এগ্রাবোর তৃণমূলের দিক থেকে বিজেপিতে নিয়ে যাওয়া মানে বুঝছেন তো? কিছুদিন আগে শুনেছিলাম নিচু লেভেলে নাকি কোনো যোগ দেয়া হবে না। এই তো দেখলাম নিচু লেভেলের পুরো বোর্ডই বিজেপি নিয়ে নিল সেই তৃণমূলের প্রসেসে। কিন্তু আমরা যে জানতাম শুধুমাত্র উপরতলার ভালো তৃণমূলদেরই নেওয়া হবে, নিচুতলার খারাপ তৃণমূলীরা যদি ভালো হওয়ার চেষ্টাও করে তাহলে তাদের নেওয়া হবে না। কিন্তু শেষে কিনা জুন মালিয়ার হাত ধরে বোর্ডের রং পরিবর্তন। কালে কালে আর কত কিছু যে দেখতে হবে। সায়নী ঘোষ, তিনিও দিল্লিতে ভোল পাল্টে মামুনি একেবারে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের লেজুর ধরেছেন। কিন্তু ভোটের আগে তার সেই আস্ফালনগুলো মনে আছে? বিজেপির কর্মীদের ধরে পেটানোর নিদান পর্যন্ত দিয়েছিলেন এই মঞ্চ থেকে। এছাড়াও শিবলিঙ্গের ওপর কি যেন তিনি পড়িয়েছিলেন। যাই হোক, সে তো অনেক পুরনো ঘটনা, এবং সেটাই ছিল বিজেপির প্রচারের প্রধান হাতিয়ার। আমাদের পবিত্র সনাতন হিন্দু ধর্মকে অপমান করেছেন সায়নী ঘোষ। কিন্তু এ তো দেখলাম উলট পুরাণ। এখন সায়নী ঘোষ চলে গেলেন এনডিএর পার্টনার হয়ে, মানে আমাদের ধর্মকে অপমান করেছেন যে সায়নী ঘোষ। সেই সায়নী ঘোষ যখন এনডিএর পার্টনার, তখন তার বলা কথাগুলোর আর কোনো বিচার হবে না। হবে কি? আমাদের ধর্মের অপমানকারী এখন এনডিএর পার্টনার, দিল্লিতে সুখে দিন যাপন করছেন। সব দোষ তিনি তার পুরনো দলের ওপর চাপিয়ে দিয়ে দিয়েছেন। ব্যাস, কেল্লা ফতে, কেউ আটকাতে পারবে না। আচ্ছা, কোনোদিনও কি তাহলে প্রকাশ্য মঞ্চ থেকে রবীন্দ্রসঙ্গীতের তালে তালে ডিজে বাজানোর হুমকি দেয়া ওই অভিষেক বন্দ্যোপাধ্যায়ও ভোল পাল্টে বিজেপিতে ঢুকে পড়ে ক্লিনচিট পেয়ে যাবেন? সায়নী ঘোষ, জুন মালিয়া, লাভলি মৈত্ররা প্রত্যেকেই প্রায় লেভেল পাল্টেছেন, মানে ভোল। অবশ্য লাভলি মৈত্র এখনো পাল্টাননি, তিনি এখন শীত ঘুমে আছেন। এত লোক ভোল পাল্টে ফেলেছেন না, কে যে পাল্টায়নি আর কে যে পাল্টেছে সেই হিসাব রাখতে রাখতেই এখন আমাদের দফা রফা। আপনি নিজেও জানেন না আপনার চারপাশে কে ভালো তৃণমূল আর কে খারাপ তৃণমূল। আসলে এরপর হয়তো বিজেপির নেতৃত্ব আমাদের বলবেন, আপনাদের দৃষ্টিভঙ্গি খারাপ, আপনারা তৃণমূলের লোকদের অত্যন্ত বাজেভাবে দেখেন বলেই মনে হচ্ছে তারা খারাপ। আসলে তারা ভালো ছিল, সাধু ছিল, ফুল চন্দন মুখে ছিল, দলের চাপে কাজ করতে পারছিল না, এটাই সত্যি। ওই যে ববি হাকিম বলেছেন না, এখন 21শে জুলাইয়ে কোনো গান বাজনা চলবে না, রিয়েল 21শে জুলাই হবে। এতদিন কোথায় ছিলেন আপনারা? তখন দিদির অনুপ্রেরণায় মুখে একেবারে কি দামি চেন পরেছিলেন। এরকম কোনো একটা কিছু শোনার অপেক্ষায় আমরা দম বন্ধ করে বসে আছি।
যে কোনো দিন এরকম কিছু আমাদের শুনতেই হতে পারে, মমতা বন্দ্যোপাধ্যায় চলে গিয়েছেন বিজেপিতে। যাই হোক, সেসব পরবর্তী কথা, ভবিষ্যতের কথা। কিন্তু উত্তরপাড়ার প্রাক্তন বিধায়ক প্রবীর ঘোষাল একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ, তারপরে গোঁসা করে তিনি বিজেপির দিকে পা বাড়িয়েছিলেন। তবে সেখানেও বেশি দিন টিকতে পারেননি, বিজেপি ছেড়ে আবার মমতা বন্দ্যোপাধ্যায় শিবিরে যান। তবে পশ্চিমবঙ্গে এখন ভালো তৃণমূল খোঁজার যে প্রক্রিয়া বিজেপি শুরু করেছে, তাতে দেখলাম প্রবীরবাবু আবার ভালো তৃণমূল হয়ে যাচ্ছেন। কারণ ওনার তো আগের একটা অভিজ্ঞতা রয়েছে না বিজেপিতে যাওয়ার। রথের রশিতে টান দেওয়ার জন্য বিজেপির শিল্পমন্ত্রী তাপস রায় আর অর্জুন সিং, বিজেপির আরেক মন্ত্রী পরিবহন মন্ত্রী মানে অর্জুন সিং, তাদের পাশাপাশি গদগদ হয়ে প্রবীর ঘোষালকেও দেখলাম আজকের এই রথের দিন। তাহলে কি তিনিও ভালো তৃণমূলে? আচ্ছা ঠিক, কতগুলো ভালো তৃণমূল আছে বলুন তো, বলুন তাড়াতাড়ি বলুন, লিস্টটা বলুন। মোটামুটি তো আমরা দেখতে পাচ্ছি যে ওই ফিরহাদ হাকিম থেকে ঋতব্রত, সন্দীপন সাহা থেকে অনুব্রত মণ্ডল, সবাই ভালো তৃণমূল। যে অনুব্রত মণ্ডল পুলিশের গাড়িতে বোমা মারার নিদান দিয়েছিলেন, সেই অনুব্রত মণ্ডল এখন রাতারাতি অভিষেক আর মমতার ঘাড়ে দোষ চাপিয়ে দিচ্ছেন। সব দুর্নীতি তারা করেছেন, তিনি কিছু করেননি, তিনি শুধু করিয়ে দিয়েছিলেন, এইটুকু তার দোষ। তাহলে আর বাকিটা কি রইল? আমি শুধু আজকের ভিডিওটা নিজের হতাশা থেকে করছি না, করছি আপনাদের একটা সহজ কথা মনে করিয়ে দেওয়ার জন্য। বিজেপির নেতারা মনে পড়ে আপনাদেরকে তৃণমূল বলতো ওয়াশিং মেশিন, সেটা তাদের পলিটিক্যাল স্টেটমেন্ট ছিল। কিন্তু আপনাদের কিন্তু একটা বড় দায়িত্ব এই কথাটাকে মিথ্যে প্রমাণ করারও ছিল। কিন্তু আপনারা তো দেখলাম সেই ধারও ধরলেন না, আপনারা ওদের কথাই সত্যি প্রমাণ করতে চলেছেন। আপনারা প্রমাণ করছেন, হ্যাঁ আপনারা সত্যি ওয়াশিং মেশিন। তৃণমূলের চোর জোচ্চোর, গুন্ডা, ডাকাত, ধরিবাজ এই নেতাগুলো যখন রাতারাতি ভোটের পরে, আপনাদের জেতার পরে রং চেঞ্জ করে বিজেপির দিকে আসতে চাইছে, কোনো না কোনো ছুতো করে আপনারা তো দেখছি তাদের নেওয়ার জন্য মুখিয়ে রয়েছেন, তাদেরকে ঢোকানোর জন্য নতুন নতুন থিওরি অ্যাপ্লাই করছেন। তাহলে সত্যিই কি তৃণমূলের বলা কথাটা আপনারা এবার মেনে নিলেন যে আপনারা হচ্ছেন, এনিওয়ে থাক। যে নেতারা এর আগে একটা দল থেকে দুর্নীতি, হুমকি দিয়ে মানুষের জীবনকে ওষ্ঠাগত করে তুলেছিল, নিজেদের দলকেও রফা রফা করেছিল, আজকে তাদেরকে নিয়ে আপনারা ঠিক কতটা লাভবান হবেন? তারা কি আদৌ আপনাদের নিজেদের চরিত্রগুলো বদলাতে পারবে, নাকি আরো দাঁত নখ বের করে হিংস্র হয়ে উঠবে? তাদের এটাই মনে হবে, হ্যাঁ কিছু লোক ডিম খেয়ে গেল, তারা মারধর খেলো, জেলে গেল, আর আমরা তো ঠিক সেটিং করে বেরিয়ে গেলাম। আপনারা কিন্তু কথা দিয়েছিলেন পশ্চিমবঙ্গের রাজনৈতিক সংস্কৃতিটা পরিবর্তন করবেন, আপনারা কথা দিয়েছিলেন বিরোধী দলের কণ্ঠস্বর বজায় রাখবেন। সেই বিরোধী দল এখন দেখা যাচ্ছে আপনাদের কথায় উঠছে আর বসছে। আমরা তো দেখতে পাচ্ছি ভালো তৃণমূল হওয়ার প্রতিযোগিতা শুরু হয়েছে কেবলমাত্র ভালো বিজেপি হওয়ার প্রাইমারি স্টেজ রূপে। এরকমভাবেই কি চলবে? এখনো আরও অনেকটা সময় আছে। সরকার তো এখনো 100 দিনও পার করেনি। অগস্ট মাসের 16 তারিখ আপনাদের 100 দিন পূর্ণ হবে। তার আগে পুরো তৃণমূলটাকেই ভালো তৃণমূল বানিয়ে দেবেন না তো? মানুষ কেন আপনাদের ভোট দিয়েছিল, সেই বিষয়টা মাথায় রেখে আরেকবার পুনর্বিবেচনা করবেন আশা রাখি। আর স্মরণ করিয়ে দিই, 2021-এ এই সেম ভুলটা করেছিলেন, মানুষ তখন ছুঁড়ে ফেলে দিয়েছিল। আবারও একই ভুল করছেন। আর অনেকেই বলবেন আপনিও তো ভুল পাল্টালেন, আপনি বিজেপিকে সমর্থন করেছিলেন ভোটের পর, আর আজকে নো। আমরা কাউকে সমর্থন করিনি, আমরা অন্যায়ের বিরুদ্ধে ছিলাম। আর মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সরে যাক, এই অন্যায় করা সরকারটা সরে যাক, আমরা সেটাই চেয়েছিলাম। আজকে যখন বিজেপি ক্ষমতায় এসছে, তাদের ভুলও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবো। এটাই হলো আই এম বোস। ভালো থাকবেন। এই ধরনের ভিডিও যদি আপনার ভালো লাগে, তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব না করে যাবেন না। দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। এখানে শেষ করছি। জয় হিন্দ।